ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের বড় অংশ এখনো অক্ষত, কোন কৌশলে টিকে রইল ইরান? ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ঘিরে হঠাৎ উত্তাল যুক্তরাষ্ট্র, কি সেই মন্তব্য যার কারণে উত্তপ্ত হলো যুক্তরাষ্ট্র? এবং নিজের জ্যোতিষীকে বড় পদে বসিয়ে বিপাকে থালাপতি বিজয়, টিকে থাকতে পারবেন তো থালাপতি? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশেষ আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিমি মাজুমদার। দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। এবার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান। রোববার দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানে ইসরায়েলি গুপ্তচরদের ফাঁসি দেওয়ার এই ধারা মূলত শুরু হয়েছে দুই দেশের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ সরাসরি সামরিক সংঘাতে রূপ নেওয়ার পর থেকে। বিশেষ করে 2025 সালের জুনে ইসরায়েলের সাথে বড় ধরনের সামরিক সংঘাত এবং 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির পর ইরান অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়ে। রোববার দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, ওই গুপ্তচর গত বছর ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন। ইরান আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা হয়েছে, তবে তিনি কোন দেশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে কিভাবে ধরে নিয়ে আসা হয়েছিল সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। 2023 সালের 28 জানুয়ারি ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছিল, তবে ওই হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছিল ইরান। এর জন্য ইসরায়েলকে দায়ী করেছিল তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে ওই সময় পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছিল, ওই ড্রোন হামলার সঙ্গে জড়িত ছিল ইসরায়েল। তবে যে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে এবং তার পরিচয় কি, এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। ইরানের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা 2023 সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, এই হামলা পরিকল্পনার প্রধান পরাধীন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তবে হামলায় কেউ হতাহত হননি এবং ক্ষয়ক্ষতি খুব সামান্য হয়েছিল বলেও দাবি করেছিল ইরান। ইসরায়েলের নিখুঁত ছক, কিন্তু ইরানের জালে শেষ রক্ষা হলো না। গুপ্তচর বৃত্তির চূড়ান্ত শাস্তি দিয়ে বিশ্বকে বড় বার্তা দিল তেহরান। যতই গোপন হোক মিশন, ইরানের মাটিতে ধরা পড়লে পরিণতি যে কতটা ভয়ঙ্কর তা আজ দেখল বিশ্ব। ইসরায়েলি চরের এই ফাঁসি কি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আগুন জ্বালাবে? মধ্যপ্রাচ্যে এখনো থামেনি উত্তেজনা। একদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অন্যদিকে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথিতে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দাবি করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের বড় অংশ এখনো অক্ষত, সচল রয়েছে অধিকাংশ ভূগর্ভস্থ ঘাঁটি। মধ্যপ্রাচ্যে এখনো থামেনি উত্তেজনা। একদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অন্যদিকে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথিতে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দাবি করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের বড় অংশ এখনো অক্ষত, সচল রয়েছে অধিকাংশ ভূগর্ভস্থ ঘাঁটি। এই পরস্পর বিরোধী তথ্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তেহরানের সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ফাঁস হওয়া একটি গোয়েন্দা নথিতে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। ওই মূল্যায়ন অনুযায়ী হরমুজ প্রণালীর আশেপাশে অবস্থিত 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে অন্তত 30টিতে আবারও কার্যক্রম চালানোর সক্ষমতা ফিরে পেয়েছে তেহরান। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইরানের কাছে এখনো যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 70% অবশিষ্ট রয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যানগুলোর বড় অংশ অক্ষত আছে। বিশেষজ্ঞদের মতে এই ব্যবস্থা ইরানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, কারণ এগুলো সহজে স্থান পরিবর্তন করতে পারে এবং শত্রুপক্ষের নজর এড়িয়ে দ্রুত হামলা চালানোর সক্ষমতা রাখে। গোয়েন্দা নথিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশ জুড়ে ছড়িয়ে থাকা ইরানের প্রায় 90% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্র আংশিক অথবা পুরোপুরি সচল অবস্থায় ফিরে এসেছে। এসব ভূগর্ভস্থ স্থাপনাগুলো দীর্ঘদিন ধরেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এই মূল্যায়নের সঙ্গে একমত নয় হোয়াইট হাউস। প্রতিবেদনের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের সামরিক শক্তি সম্পূর্ণভাবে
ধ্বংস হয়ে গেছে। তিনি দাবি করেন, যারা মনে করছেন ইরানের সামরিক বাহিনী আবারও পুনর্গঠিত হচ্ছে তারা হয় বিভ্রান্ত, নয়তো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষে কাজ করছেন। তার এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের সামরিক বাহিনী এখনো কার্যকর রয়েছে। এমন ধারণা প্রচার করা প্রায় রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই দাবি করে আসছে, ইরানের সামরিক অবকাঠামোর ওপর চালানো অভিযানগুলো ছিল অত্যন্ত সফল এবং এতে তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে পড়েছে। অন্যদিকে পেন্টাগনের ডেপুটি মুখপাত্র জোয়েল ভালদেজ অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ইরানি শাসন ব্যবস্থার যোগাযোগ সহযোগী হিসেবে কাজ করছে। তিনি বলেন, অপারেশন এপিক ফিউরি ছিল একটি ঐতিহাসিক সামরিক অর্জন, কিন্তু কিছু সংবাদ মাধ্যম সেটিকে যথাযথভাবে তুলে ধরছে না, যা অত্যন্ত হতাশাজনক। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বক্তব্য এবং গোয়েন্দা মূল্যায়নের মধ্যে এই পার্থক্য ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চলে ইরানের সক্রিয় উপস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রশাসনের বক্তব্য ও গোয়েন্দা মূল্যায়নের এই ভিন্নতা নতুন করে প্রশ্ন তুলছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান সত্যি দ্রুত তার ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক অবকাঠামো পুনরুদ্ধার করে থাকে, তবে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পরবর্তী পদক্ষেপ কি নেয় এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হয়। নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। গতকাল ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর। রাষ্ট্রীয় এই সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে অবধারিতভাবেই উঠে আসে ইরান যুদ্ধ এবং এর প্রভাবে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কথা। একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের যে হারে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাবে কি আপনি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে যাচ্ছেন? প্রেসিডেন্ট ট্রাম্পের জবাব ছিল ছোট কিন্তু তীক্ষ্ণ। And I'm very careful when I walk, by the way. যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের পকেট খালি হচ্ছে, বাড়ছে মূল্যস্ফীতি, আকাশচুম্বী তেলের দাম, কিন্তু তাতে কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফ কথা, আমি সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটুও ভাবি না। ইরান ইস্যুতে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বিশ্ববাসীকে চমকে দিলেন ট্রাম্প। কেন তিনি জনমত উপেক্ষা করছেন? কেন তার কাছে অর্থনীতি নয়, বরং ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই শেষ কথা? গতকাল ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর। রাষ্ট্রীয় এই সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে অবধারিতভাবেই উঠে আসে ইরান যুদ্ধ এবং এর প্রভাবে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কথা। একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে যে হারে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাবে কি আপনি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে যাচ্ছেন? প্রেসিডেন্ট ট্রাম্পের জবাব ছিল ছোট কিন্তু তীক্ষ্ণ। তিনি বলেন, একটুও না। ট্রাম্পের এই একটুও না শব্দের পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল। ট্রাম্পের দাবি, সাধারণ মানুষের সাময়িক কষ্টের চেয়েও বড় বিপদ হলো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসা। তিনি সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেন, ইরান বিষয়ে আমি যখন কথা বলি তখন একটি বিষয়ই আমার কাছে মুখ্য, তারা কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। তার কাছে অর্থনৈতিক চাপ গৌণ। অন্য এক সাংবাদিক যখন জিজ্ঞাসা করেন তিনি মার্কিনদের ওপর পড়া এই চাপের কথা আমলে নিচ্ছেন কিনা, ট্রাম্প তখন পাল্টা যুক্তি দেন। তিনি মনে করেন প্রত্যেক আমেরিকান নাগরিক এটি বোঝেন যে ইরানকে পারমাণবিক শক্তি হতে দেওয়া মানে গোটা বিশ্বের জন্য চরম ঝুঁকি। তবে বাস্তব চিত্রটা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন। আল জাজিরা সূত্র মতে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে। তেলের দাম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে সাধারণ মার্কিনীদের জীবনযাত্রার মান দিন দিন কঠিন হয়ে পড়ছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান এখানে অনড়। তিনি মনে করেন জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে এই অর্থনৈতিক কষ্ট মেনে নেওয়া জরুরি। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের মন্তব্য এবং অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠা স্বাভাবিক। একজন রাষ্ট্রপ্রধান যখন সরাসরি বলেন যে তিনি জনগণের অর্থনৈতিক কষ্ট নিয়ে একটুও ভাবেন না, তখন নৈতিক এবং রাজনৈতিক উভয় দিক থেকে বড় ধরনের প্রশ্ন দেখা দেয়।
গণতন্ত্রে একজন নেতার প্রধান কাজ হলো তার দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, কিন্তু যখন প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেন যে মূল্যস্ফীতি বা সাধারণ মানুষের পকেট খালি হওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তখন তা জনবিচ্ছিন্নতার বহিঃপ্রকাশ হিসেবে গণ্য হয়। সাধারণ মানুষের মৌলিক অধিকার এবং বেঁচে থাকার সংগ্রামকে উপেক্ষা করা যে কোনো গণতান্ত্রিক কাঠামোর জন্য নিন্দাজনক। সমালোচকদের মতে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার আরও অনেক কূটনৈতিক পথ খোলা ছিল, কিন্তু আলোচনার পরিবর্তে যুদ্ধের পথে হাঁটা এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক মন্দাকে জনগণের ওপর চাপিয়ে দেওয়াকে অনেকেই অদূরদর্শী রাজনীতি মনে করেন। ট্রাম্পের এই অনমনীয়তা আসলে কূটনীতির পরাজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের একটুও না বলার ভঙ্গিটি তার রাজনৈতিক ইগো বা অহমিকার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নমনীয়তা এবং আপোষ করার ক্ষমতা অনেক সময় যুদ্ধের চেয়ে বড় জয় বয়ে আনে, কিন্তু ট্রাম্পের জেদ মার্কিন অর্থনীতিকে অস্থির করে তুলছে, যার প্রভাব শুধু আমেরিকায় নয় সারা বিশ্বে পড়ছে। একজন পরাশক্তির নেতা যখন জনমত এবং অর্থনৈতিক বাস্তবতা তোয়াক্কা করেন না, তখন তা বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করে। আল জাজিরার প্রতিবেদনে যে চিত্র ফুটে উঠেছে তা মূলত এই অবিবেচক সিদ্ধান্তর ফলে সাধারণ মানুষের ভোগান্তিরই প্রতিফলন। নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে এবার এক নতুন বিতর্কের জন্ম দিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। নির্বাচনের আগে নিজের জয় নিয়ে ভবিষ্যৎবাণী করা এক জ্যোতিষীকে খোদ মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা বা ওএসডি হিসেবে নিয়োগ দিয়ে আলোচনার কেন্দ্রে এখন এই সুপারস্টার রাজনীতিবিদ। তবে কি টিকে থাকতে পারবে থালাপতি সরকার? বিস্তারিত টেস্ট রিপোর্টে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে এবার এক নতুন বিতর্কের জন্ম দিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। নির্বাচনের আগে নিজের জয় নিয়ে ভবিষ্যৎবাণী করা এক জ্যোতিষীকে খোদ মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা বা ওএসডি হিসেবে নিয়োগ দিয়ে আলোচনার কেন্দ্রে এখন এই সুপারস্টার রাজনীতিবিদ। জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিওয়েল, যিনি কিনা বিজয়ের দল টিভিকের মুখপাত্র হিসেবেও পরিচিত, তাকে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ পদ। নির্বাচনের সময় বিজয়ের ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছিল তাকে। এমনকি গত 4 মে ভোট গণনার দিন বিজয়কে অভিনন্দন জানাতে তার বাসভবনে সবার আগে পৌঁছেছিলেন এই জ্যোতিষী। বিজয়ের এই সিদ্ধান্তে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে তার মিত্র দল কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়ে কংগ্রেস সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল প্রশ্ন তুলেছেন, একজন জ্যোতিষীর কেন মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তার পদের প্রয়োজন হবে? দক্ষিণী রাজনীতির আদর্শ অনুযায়ী যেখানে কুসংস্কারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা, সেখানে বিজয়ের এই পদক্ষেপ ডিএমকেও ভালোভাবে নেয়নি। তবে দক্ষিণ ভারতের রাজনীতিতে এটিই প্রথম নয়। এই রাধান পণ্ডিত একসময় সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতারও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। যদিও জয়ললিতার কারাদণ্ড নিয়ে করা ভুল ভবিষ্যৎবাণীর পর সেই সম্পর্কে ফাটল ধরেছিল। এখন প্রশ্ন উঠছে, বিজয় কি তার রাজনৈতিক সিদ্ধান্তগুলোতেও এই জ্যোতিষীর উপর নির্ভর করবেন? তামিলনাড়ুর রাজনীতি গড়ে উঠেছে পেরিয়ারের নাস্তিক্যবাদ এবং যুক্তিবাদী আদর্শের উপর ভিত্তি করে। ডিএমকে বা এআইএডিএমকে দলগুলো প্রকাশ্যে জ্যোতিষ চর্চাকে নিরুৎসাহিত করে। থালাপতি বিজয় একজন আধুনিক শিক্ষিত তরুণ নেতা হিসেবে পরিচিত, কিন্তু তিনি যখন একজন জ্যোতিষীকে সরকারি পদে বসালেন, তখন এটি তামিল রাজনীতির মূল ভিত্তি বা র্যাশনালিজমের উপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। সমালোচকরা বলছেন, বিজয় কি আধুনিক রাজনীতির বদলে মধ্যযুগীয় বিশ্বাসে ফিরছেন? রাধান পণ্ডিত কেবল ভাগ্য গণনাই করেন না, তিনি বিজয়ের দল টিভিকের মুখপাত্র হিসেবে মিডিয়া সামলানোর কাজও করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় তাকে এই পদে বসিয়েছেন তার লয়্যালটি বা বিশ্বস্ততার পুরস্কার হিসেবে। কারণ নির্বাচনের কঠিন সময়ে যখন অন্য অনেকেই বিজয়ের উপর বাজি ধরতে ভয় পাচ্ছিলেন, তখন রাধান পণ্ডিত আত্মবিশ্বাসের সাথে বিজয়ের জয়ের কথা প্রচার করেছিলেন। মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা বা ওএসডি পদটি অত্যন্ত স্পর্শকাতর। এই পদে থাকা ব্যক্তি মুখ্যমন্ত্রীর সমস্ত গোপনীয় ফাইল, সিদ্ধান্ত এবং পরিকল্পনার অংশীদার হন। কংগ্রেসের মতো মিত্র দলগুলোর ভয় হলো, একজন জ্যোতিষী যদি প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন, তবে সরকারের নিরপেক্ষতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নষ্ট হতে পারে। সংসদ সদস্য শশীকান্ত সেন্থিলের মন্তব্যটি ছিল মূলত এই আশঙ্কারই প্রতিফলন। সাউথ ইন্ডিয়ান পলিটিক্সে জয়ললিতার উদাহরণটি এখানে খুব প্রাসঙ্গিক। জয়ললিতা নিজের নামের ইংরেজি বানানে একটি এ যোগ করেছিলেন জ্যোতিষীর পরামর্শে। রাধান পণ্ডিত জয়ললিতার কারাদণ্ড হবে না বলে ভবিষ্যৎবাণী করলেও শেষ পর্যন্ত জয়ললিতাকে জেলে যেতে হয়েছিল। এই ইতিহাস টেনে বিরোধীরা বিজয়কে সতর্ক করছে যে জ্যোতিষীর উপর অতিরিক্ত নির্ভরতা রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হিতে বিপরীত হতে পারে। 108টি আসন নিয়ে জোট সরকার গঠন করা বিজয় কি পারবেন এই বিতর্ক সামলে মিত্রদের আশ্বস্ত করতে, নাকি শুরুতেই হোঁচট খাবে তার নতুন সরকার? মিমি মাজুমদার, নিরপেক্ষ।
পর্দার আড়ালে কূটনীতির টেবিল উল্টে দিয়ে এবার সরাসরি ইরানের মাটিতে আঘাত হেনেছে সৌদি আরব। অত্যন্ত গোপনীয় এই অভিযান বিশ্ব রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। যে সৌদি আরব এতদিন নিজের সুরক্ষার জন্য মার্কিন ছাতার নিচে আশ্রয় খুঁজত, তাদের এই সাহসী হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক দীর্ঘ উত্তেজনা আর অস্তিত্ব রক্ষার লড়াই। ইরানে সৌদির গোপন হানা পাল্টে যাচ্ছে কি আঞ্চলিক সমীকরণ? দীর্ঘদিনের ছায়াযুদ্ধ কি তবে এবার প্রকাশ্য সংঘাতের রূপ নিচ্ছে? পর্দার আড়ালে কূটনীতির টেবিল উল্টে দিয়ে এবার সরাসরি ইরানের মাটিতে আঘাত হেনেছে সৌদি আরব। অত্যন্ত গোপনীয় এই অভিযান বিশ্ব রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। যে সৌদি আরব এতদিন নিজেদের সুরক্ষার জন্য মার্কিন ছাতার নিচে আশ্রয় খুঁজত, তাদের এই সাহসী হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক দীর্ঘ উত্তেজনা আর অস্তিত্ব রক্ষার লড়াই। গত 10 সপ্তাহ ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে রক্তক্ষয়ী সংঘাত চলছে তার আঁচ লেগেছে পুরো অঞ্চলে। এই যুদ্ধের তীব্র গোলযোগে সৌদি আরব নিজেকে অত্যন্ত অরক্ষিত অনুভব করছিল। বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা বলয় থাকা সত্ত্বেও বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হতে হয়েছে দেশটিকে। রিয়াদের দীর্ঘদিনের অভিযোগ, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের সার্বভৌমত্বে আঘাত করছে। এই বঞ্চনা আর পাল্টাপাল্টি হামলার জের ধরেই এবার সরাসরি তেহরানের মাটিতে প্রত্যাঘাতের ছক কষে সৌদি রাজপরিবার। বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই অভিযানের বিস্তারিত। পশ্চিমা কর্মকর্তাদের সূত্র দিয়ে তারা জানিয়েছে, গত মার্চ মাসের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানের বেশ কিছু কৌশলগত স্থাপনায় অত্যন্ত গোপনে হামলা চালায়। এটি প্রথমবারের মতো ইরানের মাটিতে সৌদির সরাসরি সামরিক হস্তক্ষেপ। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে আসা পূর্ববর্তী হামলার জবাব দিতেই এই রিটালিয়েটরি অ্যাটাক বা পাল্টা হামলা চালানো হয়। সৌদি আরব ঠিক কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে তা এখনও স্পষ্ট নয়, তবে হামলার পর রিয়াদ হুমকি দিয়েছিল তারা আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে এই উত্তেজনার পারদ কি আরও চড়বে? রয়টার্স বলছে ভিন্ন কথা। এই গোপন হামলার পরপরই শুরু হয় ব্যাপক কূটনৈতিক তৎপরতা। গত 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় 1 সপ্তাহ আগেই সৌদি ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা থিতিয়ে আসে। বর্তমানে তেহরান ও রিয়াদ উভয় পক্ষই এই হামলার বিষয়ে মুখে কলুপ এঁটেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি হামলার কথা স্বীকার না করলেও অস্বীকারও করেনি। এই নীরবতা কি ঝড়ের আগের শান্তি, নাকি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই দুই পরাশক্তির পরবর্তী পদক্ষেপের দিকে। নোমান বিন বশির, নিরপেক্ষ। যুদ্ধের মেঘ যখন ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কাতার ও তুরস্কে। ইরান যদি এই জলপথটি বন্ধ করে দেয় বা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি বিপদে পড়বে। এমন আশঙ্কায় এবার নড়ে চড়ে বসেছে কাতার ও তুরস্ক। ইরানকে কাতার ও তুরস্কের কড়া হুঁশিয়ারি। হরমুজ প্রণালী কি যুদ্ধের নতুন অস্ত্র? মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধ্বংসযজ্ঞের প্রস্তুতি। একদিকে যুদ্ধ আর অন্যদিকে বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত সমুদ্রপথ নিয়ে চলছে চরম অস্থিরতা। যখনই এই অঞ্চলে উত্তেজনার পারদ চরমে ওঠে, তখনই আলোচনায় চলে আসে হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। ফলে এই অঞ্চলের যে কোনো অস্থিতিশীলতা মানেই পুরো বিশ্বের জ্বালানি বাজারে ধস। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে এই প্রণালীটি আবারও হয়ে উঠেছে ভূরাজনৈতিক দাবার প্রধান গতি। যুদ্ধের মেঘ যখন ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান যদি এই জলপথটি বন্ধ করে দেয় বা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি বিপদে পড়বে। এমন আশঙ্কায় এবার নড়ে চড়ে বসেছে কাতার ও তুরস্ক। এই সংকটজনক মুহূর্তে ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছে তার প্রতিবেশী দেশ কাতার। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি সাফ জানিয়েছেন,
ইরান যেন এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে। একই সুরে কথা বলেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করে বলেছেন, যুদ্ধের সময় এই প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয়, বরং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় হুমকি। উত্তেজনার এই চূড়ান্ত মুহূর্তে আশার আলো দেখাচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ বন্ধে বর্তমানে একটি সমঝোতার চেষ্টা চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যমতে পাকিস্তানের নেতৃত্বে একটি বিশেষ শান্তি উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে তুরস্ক ও কাতার সরাসরি সহযোগিতা করছে। তাদের মূল লক্ষ্য হল দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনা। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে কেবল একটি দেশের হার জিত নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সংকট আর আকাশচুম্বী মুদ্রাস্ফীতির আশঙ্কা। কাতার ও তুরস্কের এই অবস্থান প্রমাণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো আর দীর্ঘমেয়াদী অস্থিরতার পথে হাঁটতে চায় না। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক এই চাপ ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আক্রমণাত্মক মনোভাবকে কতটা প্রশমিত করতে পারে। নোমান বিন বশির, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।